আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে বেকার ছেলে পার্ট 2 নিয়ে। আরেকদিকে আমার ভালোবাসা, কোনটা আমার জন্য ভালো হবে? আমি পরিবারের কথা ভাবতে লাগলাম, আর আরুফাকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। পরিবারের জন্য হলেও নিজেকে মানিয়ে নিতে হবে। এসব চিন্তার মাঝেই হঠাৎ আরুফার বাবা বলে উঠলো, কি হলো, চুপ করে আছো কেন? কিছু তো বলো। তখন আমি বললাম, না মানে। তখন আরুফার বাবা বলল, কি মানে পড়ছো? এখন বলো, চাকরি চাও নাকি আমার মেয়েকে? আমি কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলিয়ে বললাম, আমি চাকরি চাই। তখন আরুফার বাবা বলল, এত সহজে হার মেনে গেলে? তখন আমি বললাম, স্যার, এখন যদি আমি আপনার মেয়েকে চাই তাহলে আমার পরিবারে কি হবে? নিজের কষ্ট সহ্য করা যায়, কিন্তু পরিবারের কষ্টটা সহ্য করা অনেকটাই মুশকিল একজন ছেলের পক্ষে। তাই নিজের পরিবারের কথা চিন্তা করে আমি আমার ভালোবাসাটা কুরবানি দিয়ে দিলাম। কথাটি বলতেই আমার চোখ দিয়ে পানি চলে আসলো। তখন আরুফার বাবা বলল, আরে হ্যাঁ, আমি যে তোমাকে আমার মেয়ের লাইফ থেকে সরে যেতে বলেছি, এটা যেন আমার মেয়ে কোনোভাবেই জানতে না পারে। আজ থেকে তুমি আরুফাকে শুধুই ইগনোর করবে। তখন চোখ মুছতে মুছতে বললাম, ওকে স্যার। তখন আরুফার বাবা আমার দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, এই না আমার কার্ড, আগামীকাল আমার অফিসে চলে এসো। তখন আমি বললাম, ওকে স্যার। তারপর স্যারের সাথে কিছুক্ষণ কথা বলতে বলতে আরুফা কফি নিয়ে আসতো। আমি কফিটা শেষ করে বললাম, আরুফা, আজকে আমি যাই। তখন আরুফা বলল, আগে আমার সাথে ছাদে চলো। তখন আমি বললাম, আজকে না, অন্যদিন যাবো ছাদো। তখন আরুকার বাবা বলল, আরুকা যখন বলছে তখন যাও, ছাদ থেকে ঘুরে এসো, ভালো লাগবে। তারপর আমি আরুকার বাবার দিকে তাকালাম। সে আমাকে কিছু একটা ইশারা করছে। তার ইশারা এটাই বুঝতে পেলাম, সে আমাকে যে কথাগুলো বলেছে সেগুলো যেন আরুপা কিছুতেই জানতে না পারে। আমিও হালকা করে মাথা নাড়ালাম যে কিছুই জানতে পারবে না। তারপর আরুপার সাথে তাদের বাসার ছাদে চলে আসলাম। তাদের বাসার ছাদে গিয়ে দেখি অনেক ফুলের গাছ, চারদিকে ফুলের গন্ধে ভরে আছে। তখনই আমার মনটা চাইলো এখান থেকে একটা ফুল ছিঁড়ে আরুফাকে প্রপোজ করতে। এর মধ্যে হঠাৎ আরুফার বাবার কথা মনে পড়তেই আমার চোখ মুখ পুরো কালো হয়ে গেল। তখনই আরুফা বলতে লাগলো, কি হলো, তোমার মন খারাপ নাকি? তখন আমি একটু মুচকে হাসি দিয়ে বললাম, না, এমনিতেই। তখন আরুফা বললো, আচ্ছা, চাকরির কি খবর? আব্বু কি তোমাকে চাকরি দিয়েছে? তখন আমি বললাম, হ্যাঁ দিয়েছে। তখন আরুফা বললো, তাহলে তো ভালোই হলো, এখন আর আমাকে বিয়ে করতে কোনো সমস্যা হবে না তো? আমি নিশ্চুপ, নিজের কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। তখন আরুফা বললো, কি হলো, চুপ করে আছো কেন, বলো। একটু রাগ দেখিয়েই বললাম, এখনো চাকরি পেলাম না আর তুমি বিয়ের কথা উঠালে। তখন আরুফা বলল, আচ্ছা, রাগ করতেছ কেন? এখন আর বিয়ের কথা বলবো না তোমাকে। তখন আমি বললাম, ঠিক আছে, আজকে আমি যাই তাহলে। তখন আরুফা বলল, থাকো না আর একটু। তখন আমি আরুফাকে একটু মিথ্যা বললাম, আমার একটু কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তখন আরুফা বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আরুফাদের বাসা থেকে আমার বাসায় চলে আসলাম। আসার সময় সারাটা রাস্তায় শুধু আরুফার বাবার কথাগুলোই চিন্তা করতেছি। হঠাৎ করেই চোখে পানি চলে আসলো। চোখ মুছতে মুছতে আমি আমার রুমে চলে আসলাম। এরই মধ্যে আম্মু এসে বললো, কি রে, কোথায় ছিলি সারাদিন? তখন আমি বললাম, আম্মু, একটা কাজে ছিলাম। তখন আম্মু বললো, চাকরি করিস না, আবার তুমি কিসের এত কাজ? তখন আমি বললাম, আচ্ছা আম্মু, তোমাকে আমি একটু পরে বলতেছি, তুমি যাও এখান থেকে। তখন আম্মু বললো, কি হয়েছে, মন খারাপ নাকি তোর? তখন আমি বললাম, না আম্মু। তারপর আম্মু সেখান থেকে চলে গেল। আম্মু যাওয়ার পর আমি বসে বসে আরুকার বাবার কথা বলে ভাবতে থাকলাম, কিভাবে থাকবো আমি আরুকাকে ছাড়া? আমি না হয় নিজেকে সামলে নেব, কিন্তু আরুকাকে থাকতে পারবে আমাকে ছাড়া? মেয়েটার অনেক জেদের বসে কিনা করে ফেলে কে জানেন। যেভাবেই হোক আরুকাকে আমাকে বুঝাতেই হবে। এসব ভাবতেই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আরুকার ফোনের শব্দেই ঘুম ভাঙল। অন্দরতে সে বলল, কোথায় তুমি? তখন আমি বললাম, ঘুমিয়ে আসি। কেন? তখন সে বলল, পার্কে আসো। তখন আমি বললাম, এখন আসতে পারবো না, তোমার সাথে বিকেলে দেখা করি। তখন আরুপা বলল, তোমার শরীর খারাপ নাকি? তখন আমি বললাম, আরে না, একটা কাজে যাবো তো, তাই তোমার সাথে বিকেলে দেখা করি। তখন আরুফা বলল, কিন্তু কথাটি শেষ না করতেই আমি ফোন কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমি আরুফার বাবার অফিসে চলে গেলাম। আর অফিসের দরজার সামনে গিয়ে বললাম, আসতে পারি স্যার? তখন আরুফার বাবা আমাকে দেখে বলল, ও তুমি, আসো আসো, তা কেমন আছো? তখন আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তখন আরুফার বাবা বলল, ভালো আছি, বসো। তখন আমি একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম। তখন আরুফার বাবা বলল, তোমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে, তুমি আগামীকাল তোমার সমস্ত কাগজপত্র নিয়ে আসবে। তখন আমি বললাম, জি স্যার, তাহলে আমি আসি? তখন আরুফার বাবা বলল, আরে আসবে কেন, বসো, একটা কফি খাই। তখন আমি বললাম, আজ না স্যার, কাল খাবো। তখন আরুফার বাবা একটু রেগে গিয়ে বলল, বসতে বলেছি, তুমি বসো। আমি স্যারের রাগ দেখে আর কথা বাড়ালাম না, চুপচাপ বসে থাকলাম। তারপর কফি খেয়ে বাসায় চলে আসলাম। বিকেলে আরুফার সাথে দেখা করতে গেলাম। তখন আমি বললাম, কি জন্য ডেকেছো? তখন আরুফা বলল, আজ হঠাৎ এই কথা বললে কেন? তুমি তো কখনো আমার সাথে এভাবে কথা বলো না। তখন আমি বললাম, মন খারাপ করো না, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। তখন আরুফা বলল, বলো। তখন আমি বললাম, তার আগে তুমি আমাকে কথা দাও, আমার কথা শোনার পর তুমি নিজের কোনো ক্ষতি করবে না। তখন আরুফা বলল, ঠিক আছে বলো।
তখন আমি বললাম আমি এই রিলেশনটা রাখতে চাই না। তখন আরুপা বলল কি বলছো, তোমার মাথা কি গেছে তো? তখন আমি বললাম আমার মাথা ঠিকই আছে, আমি যেটা বলছি সেটাই সত্যি। তখন আরুপা বলল প্লিজ এমন ভাবে বলো না, আমার অনেক কষ্ট হয়। এই কথাটা বলতে আমার অনেক কষ্ট হয়েছিল। তারপর আমি বললাম আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। তখন আরুফা বলল আমি কি কোনো অপরাধ করেছি নাকি? আমি যদি কিছু করে থাকি তাহলে সেটা আমাকে বলো, আমি সেটা শুধরে নেব। তখন আমি বললাম তুমি কোনো অপরাধ করোনি, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। তখন আরুপা কান্না করতে করতে বলল আমার আর কারোর দরকার নেই, আমার শুধু তুমি হলেই চলবে। তখন আমি বললাম আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না, এরপরও তুমি যদি আমার সামনে আসো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এ কথা বলতেই আরুপা আমার সামন থেকে একটু ডুবে চলে গেল আর গিয়ে বলল এমন কথা না বললেও পারতে, তুমি যখন আমাকে ভালোবাসবেই না তখন আমি আর তোমাকে ভালোবাসতে চাই না। তুমি আমার প্রথম ভালোবাসা, চেয়েছিলাম তোমার সাথে আমার জীবনটা পার করব, তার তুমি হতে দিলে না। কথাটি বলেই আরুপা সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে আছি, আমার চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। আমি মনে মনে বলতে লাগলাম আরুফা আমাকে তুমি ক্ষমা করে দিও, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি বাসায় চলে গেলেন। টনে গিয়ে ফিরে এসে আম্মুকে বললাম আম্মু কাল সকালে তুমি আমাকে ডেকে দিও। তখন আম্মু বললো আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশে খেয়ে নেই। তখন আমি বললাম না আম্মু আমি কিছু খাবো না। এই বলেই আরে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ইচ্ছা মতো কাঁদলাম, কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। সকালে আম্মু এসে ডাকতে লাগলো, আমি ঘুম ঘুম চোখে বললাম আম্মু আর একটু ঘুমাতে দাও না। তখন আম্মু বললো তুই তো কালকে বললি সকাল সকাল ডেকে দিতে। আমি আম্মুর কথা শুনে লাভ দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশে ব্রেকফাস্ট করে আরুফার বাবার অফিসে চলে গেলাম। আরুফার বাবার অফিসে গিয়ে দেখি তিনজন ভদ্রলোক আরুফার বাবার অফিসে বসে আছে। আমাকে দেখে আঙ্কেল ওদেরকে চলে যেতে বললো, তারপর আমাকে বসতে বললো। আমি বললাম কেমন আছেন স্যার? তিনি বললেন আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন সে বলল আচ্ছা কাগজপত্র এনেছো? আরে বললাম জি স্যার। আরুফার বাবা আমার কাগজপত্র দেখে বলল তোমার সার্টিফিকেট দেখে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার অফিসে তোমার চাকরি কনফার্ম, কিন্তু আমাদের চুক্তির কথা মনে আছে তো? তখন আমি বললাম জি স্যার চুক্তির কথা মনে আছে, তা আমি কবে থেকে অফিসে জয়েন করব? তখন আরুফার বাবা বলল তুমি কাল থেকে অফিসে জয়েন করতে পারো। তখন আমি বললাম ওকে স্যার তাহলে আজ আমি আসি। তখন আরুফার বাবা বলল ওকে ঠিক আছে। তারপর অফিস থেকে বেরোয় ডিরেক্ট চলে গেলাম মিষ্টির দোকানে। সেখান থেকে মিষ্টি কিনে আমি বাসায় এসে কলিং বেল বাজাতে লাগলাম। আম্মু কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে আমার একটা মিষ্টি দেখে বললো ইরে আজ আবার হঠাৎ মিষ্টি কেন? তখন আমি বললাম আগে মিষ্টিটা খেয়ে নাও তারপর বলছি। তারপর আম্মুকে মিষ্টিটা খাওয়াতে লাগলাম। খাওয়া শেষে আম্মুকে বললাম আব্বু কোথায়? তখন আম্মু বললো তোর আব্বু মনে হয় একটু বাইরে গেছে। তখন আমি বললাম আজ থেকে আর আব্বুকে চাকরি করতে হবে না। তখন আম্মু বললো তোর আব্বু যদি চাকরি না করে তাহলে সংসার চলবে কিভাবে? তখন আমি খুশিতে আম্মুকে জড়িয়ে ধরে বললাম তোমার এই বেকার ছেলে আজ থেকে আর বেকার খাটবে না, তোমার এই বেকার ছেলেটার চাকরি হয়ে গেছে। তখন আম্মু বললো তুই সত্যি চাকরি পেয়ে গেছিস? তখন আমি বললাম আম্মু সত্যি আমি চাকরি পেয়ে গেছি। তখন আম্মু বললো সত্যি আজকে আমার জীবনের সেরা দিন, আজ আমি অনেক খুশি, আর এই কথা তোর আব্বু যদি শুনে সে আমার থেকেও বেশি খুশি হবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন আমাকে খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে, আর বসলে আব্বুকে মিষ্টি খেতে দিও। তখন আম্মু বললো আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। এরপর আমি রুমে চলে আসলাম। আজ আমাকে অনেক খুশি লাগছে, কারণ আম্মু এতদিন থেকে আমার কাছে এটাই আশা করেছিল। আজ তাদের আশাটা পূরণ হয়েছে, কিন্তু মাঝখান থেকে আমার ভালোবাসাটা কুরবানি হয়ে গেছে। কথাটা ভাবতেই আমার বুকটা কেমন চিনচিন করে উঠল। তারপর নিজেকে সামলে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেতে লাগলাম আর ফেসবুকে একটু ঢুকলাম। দেখি আরুফা ফেসবুকে কোনো SMS দেয়নি। অন্য সময় আমার ফেসবুকে ঢুকতেই আমার SMS গুলো পুরো জমায় রাখতো আরুফা, কিন্তু আজ আমার FB-তে কোনো SMS নেই, বড়ই ফাঁকা ফাঁকা লাগছে। তাই FB থেকে বেরোয় চলে আসলাম। বিকেলে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। গিয়ে দেখি আরামে বন্ধুগুলো বসে আছে। আমাকে দেখেই সাজিদ বলে উঠলো কিরে কোথায় থাকিস, আজকাল তো তোর কোনো খোঁজই পাওয়া যায় না। তখন আমি বললাম কি আর বলবো বল, এখন বয়স হয়েছে, সংসারের হাল ধরতে হয়েছে, তাই আর আড্ডা দেওয়ার সময় হয় না। তখন সাজিদ বলল রে সত্যি অনেক মিস করে আগের দিনগুলো, আবার যদি অতীতে ফিরে যেতে পারতাম। তখন আমি বললাম বাদ দে অতীতের কথা, তো কি করছিস সবাই? তখন নাহিম বলল আর করবো, সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছি। তখন আমি বললাম দোস্ত আজকে আমি চাকরি পেয়ে গেছি। তখন সবাই বললো তখন আমি বললাম নয় হ্যাঁ। তখন সাজিদ বলল সত্যি বলছিস তো? তখন আমি বললাম আরে মিথ্যা বলবো কেন, সত্যি। তখন সাজিদ বলল চাকরি যখন পেয়েছিস তখন আমাদের তো ট্রিট দিতেই হবে। তখন আমি বললাম চল আজকে সবাইকে আমার পক্ষ থেকে ট্রিট দেবো। এ কথা বলে সবাই মিলে রেস্টুরেন্ট ফিরে এলাম।
কিন্তু রেস্টুরেন্টে গিয়ে যা আমি দেখলাম তা নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। চোখ কেমন লাগতেছে তারপরে তো বুঝতে পারবি। পাশে টেবিলে তাকিয়ে আমি যা দেখলাম তা নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। আরুফা এত তাড়াতাড়ি অন্য একজনকে পেয়ে গেল, এত তাড়াতাড়ি অন্যভাবে ভালোবেসে ফেললো, এসব দেখে আমার চোখে পানি চলে আসলো। বুকের এক সেকটাও কেমন যেন চিনচিন ব্যথা করতেছে। তখনই সাজিদ বলে উঠলো, আমি জানি তোর অবস্থা খারাপ হচ্ছে, কারণ নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো সাথে দেখলে খারাপ লাগারই কথা। তখন আমি নিজেকে ঠিকিয়ে গিয়ে বললাম, কেন, আমি তো ঠিকই আছি। তখন সাজিদ বলে উঠলো, সেটা তো দেখতেই পাচ্ছি তুই কেমন ঠিক আছিস। এখন বল আরুফা কেন তোর হাত ছেড়ে অন্য কারো হাত ধরলো? তখন আমি বললাম, আরে দোস্ত বাদ দে না এসব। তখন সাজিদ বলল, আমরা ঠিক চাই না, আমরা শুনতে চাই কেন আরুফা তোকে ছেড়ে যাবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া কর। খাওয়া দাওয়া শেষে কোনো একটা নিরিবিলি জায়গায় গিয়ে আমি ওদের সব বলতে ফিট। তারপর খাবার অর্ডার করলাম। শালাগুলো পুরো রাক্ষসের মতো খাচ্ছে। আমি প্লেট নিয়ে বসে আছি। তারপরও সাজিদের জোড়াজুড়িতে একটু খেলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাইরে নিরিবিলি একটা জায়গায় এসে সবাই গোল হয়ে বসলাম। তারপর সাজিদ বলল, এবার বল ঘটনা কি? আরুফা কেন তোর হাত ছেড়ে শুনে গেল? তখন আমি বললাম, আরুফা আমাকে ছেড়ে দেয়নি, সে আমাকে প্রচুর রকমের ভালোবাসত, আমি আমাকে ছাড়ার জন্য তাকে বাধ্য করেছি। তখন সাজিদ বলল, মানে? তখন আমি আস্তে আস্তে সব ঘটনা শুনে বললাম। সব ঘটনা শোনার পর নাহিম বলল, তুই যাই বল মিনাস, কাজটা তুই ঠিক করিসনি। তখন আমি বললাম, তুই বল কি করবো? সেই সময় আমার পরিবারের জন্য চাকরিটা খুব দরকার ছিল। তখন সাজিদ বলতো, তুই আমাদের বলতে চাকরির কথা, আমরা একটা ব্যবস্থা করে দিতাম। তখন আমি বললাম, তোরা আর আমার জন্য কি করবি? তোরা তো নিজেরাই বেকার, আর তাছাড়া আমি চাই না আমার জন্য অন্য কেউ টেনশন করুক। তখন নাহিম বলল, এত কিছুর পরেও তুই তো কষ্ট পাচ্ছিস আরুফার জন্য। তখন আমি বললাম, আমি আর তুই কষ্ট পেলাম, আমি তো ঠিকই আছি। তখন সাজিদ বলল, বুঝি রে দোস্ত বুঝি, আমরা ছেলে মানুষ, আর ছেলে মানুষ দুলাই যেমন, মনের ভিতর কত কষ্ট থাকে থাক, সেটা কাউকে প্রকাশ করে না, সবসময় হাসি খুশি থাকে। তখন আমি বললাম, আচ্ছা বন্ধু বাদ দেও সব। এভাবে কিছুক্ষণ সেখানে আড্ডা দেওয়ার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ঘরের ভিতরে ঢুকতে দেখি আব্বু বসে আছে। আব্বু আমাকে দেখছেই বললো, মিনাস তুই চাকরি পেয়েছিস? আমি শুনে খুব খুশি হয়েছি। তখন আমি বললাম, তোমাদের হাসি মুখ দেখার জন্য আমার এত কষ্ট, আজ সেটা আমি করতে পেরেছি। তখন আম্মু বলল, বাবা এখন ফ্রেশ হয়ে খেতে আয়, তোকে খেতে দিচ্ছি। তখন আমি বললাম, আম্মু আমি বাইরে খেয়ে আসলাম, এখন আর খাবো না। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে পকেট থেকে ফোনটা বের করে আরুফাকে ফোন দিলাম, কিন্তু তোর ফোনটা কেন যে অফ দেখাচ্ছে। এমনিতে মনটা খারাপ, তার উপর আবার আরুফার ফোনটা অফ। এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই দেখি আম্মু আমার পাশে বসা, আর আমার মাথায় জ্বর ভর্তি। তখন আমি আম্মুকে বললাম, আম্মু আমার কি হয়েছে? তখন আম্মু বলল, রাতে তো প্রচন্ড রকম জ্বর এসেছিল, তাই সারা রাত তোর মাথায় পানি ঢেলেছিলাম, এখন তোর মনে হচ্ছে সুস্থ লাগতেছে। তারপর আমি বললাম, আম্মু আমার শরীর তো ভালোই লাগতেছে, তা না আমি এখন উঠে ফ্রেশ হয়ে আসি। তখন আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। এই কথা বলে আম্মু চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার মায়ের মতো কোনো মাই হয় না, আমার মাই একমাত্র আমার লাইফের সেরা। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম। খেতে বসে বলতে লাগলাম, আজকে আমাকে অফিসে প্রথম জয়েন করতে হবে। তখন আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, দোয়া রইল, মনোযোগ দিয়ে কাজ করিস। তখন আমি বললাম, তোমাদের দোয়া থাকলে আমার আর কিছুই লাগবে না। তারপর রুমে এসে রেডি হয়ে সরাসরি আরুফার বাবার অফিসে চলে গেলাম। তার অফিসে গিয়ে তার কেবিনে চলে গেলাম। তারপর আমি দরজায় নক করলাম, আসতে পারি স্যার? তখন আরুফার বাবা বলল, উনি এসেছো? আচ্ছা আসো, চলে আসো, আসতে কোনো সমস্যা হয়নি তো? তখন আমি বললাম, না স্যার। তারপর আরুফার বাবা বলল, আচ্ছা আমি ম্যানেজারকে ডেকে দিচ্ছি, তোমাকে তোমার কেবিনটা দেখিয়ে দেবে। তারপর ম্যানেজার আসলো। ম্যানেজার এসে আমাকে নিয়ে আর একটা রুমে গেল। তারপর আমাকে একটা কেবিন দেখিয়ে দিয়ে বললো, এই হচ্ছে তোমার কেবিন। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর ম্যানেজার চাচা বললো, আচ্ছা বাবা তোমার নাম কি? তখন আমি বললাম, চাচা আমার নাম হচ্ছে মিনহাজ, আমি তো অফিসে নতুন, আমাকে একটু কাজ শিখিয়ে দিলে ভালো হতো। তারপর ম্যানেজার চাচা বললো, আরে এটা তো কোনো সমস্যাই না, আমি তো আছি, আমি তোমাকে কাজ শিখিয়ে দিচ্ছি। তারপর ম্যানেজার চাচা আমাকে কাজ শিখিয়ে দিল। আমি সে অনুযায়ী কাজ কমপ্লিট করে নিজের বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু জিজ্ঞেস করলো, কিরে অফিসের প্রথম দিন কেমন কাটলো? তখন আমি বললাম, এই তো আম্মা আলহামদুলিল্লাহ ভালোই যাক। তখন আম্মু বললো, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আয়, তবে খেতে দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে রুমে খেতে চলে আসলাম। এভাবেই দেখতে দেখতে পুরো 8 মাস কেটে গেল। এই 8 মাসে নিজেকে অনেক পরিবর্তন করে এনেছি, কিন্তু আরুফার কথা মন থেকে ভুলতে পারিনি, কারণ তাকে আমি এখনো অসম্ভব রকমের ভালোবাসি। সারা জীবন আরুফার নামটা মনে গেছে থাকবে। এর পরের দিন আমি যথানেমে অফিসে আসলাম। অফিসে কাজ করছি, হঠাৎ একটা পরিচিত গলার আওয়াজ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি আরুফা দাঁড়িয়ে আছে। সেও আমাকে দেখে যথারীতি অবাক। আমি একদানে আরুফার দিকে তাকিয়ে আছি, যেন অনেকদিন পর মনটা একটু আত্মতৃপ্তি পেল। মনটা চাইছে এখনই গিয়ে আরুফাকে জড়িয়ে ধরি,
কিন্তু সে অধিকার নেই আমার। কিছুক্ষণ পর আরুফা চলে গেল, দেখে বোঝাই গেল সে আমাকে ছাড়া বেশ ভালোই আছে। সেটি আর আমি কাজে মনোযোগ দিতে পারলাম না, সারাক্ষণ শুধু আরুফার পাতায় মাথায় মিশছিল। তাই কাজ একটি শেষ করেই আমি বাসায় চলে আসলাম। কয়েকদিন পর আমি বাসায় বসে আছি, হঠাৎ আমার বন্ধু নাইম ফোন করলো। ফোন রিসিভ করে বললাম, কিরে কি খবর? হ্যাঁ বল, কি বললি? তখন নাহিম আমাকে বললো, কিন্তু কোনো খবর জানিস? তখন আমি বললাম, কেন, কিসের আবার খবর? তখন নাহিম বলল, আরুফার নাকি বিয়ে ঠিক হয়েছে, কালকে ওর বিয়ে। নাহিমের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন নাহিম বলল, কি রে, কথা বলছিস না কেন? তখন আমি বললাম, আরুফার বিয়ে তুই জানলে কিভাবে? তখন নাহিম বলল, জেনেছি কোনো ভাবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ফোন রাখ এখন। এই বলে আমি ফোন ছেড়ে দিলাম। আমার নিজেকে অনেক ক্ষতি করতে ইচ্ছে করতেছে। কিভাবে আরুফা পারলো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে? সে তো আমাকে অনেক ভালোবাসতো। সিদ্ধান্ত নিলাম, কাল রাতেই আমি ওদের বাসা যাবে। যদি বিয়েতে ওর নিজের মত থাকে তাহলে আমি ওর পথের কাটা হয়ে দাঁড়াবো না। রাত 10টার সময় আমি বাসা থেকে বেরিয়ে আরুফাদের বাসায় ফোনে গেলাম। গিয়ে দেখি তাদের বাসা সাজানো, গেটে রং বেরোনোর অনেক লাইট, বিয়ের বাড়ি। তাই যার যার কাছে সবাই ব্যস্ত। আমি একটা সুযোগ বুঝেই আরুফার রুমে চলে গেলাম। আরুফার রুমে গিয়ে দেখি সে হলুদ শাড়ি পরে বসে আছেন। আমি রুমে ঢুকে বললাম, তুমি কি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে? আরুফা আমাকে দেখে চমকে উঠলো। সে একটু হতভম্ব হয়ে বলল, তুমি এখানে? তখন আমি বললাম, অন্য কাউকে আশা করেছিলেন আপনি? তখন আরুফা বলল, হ্যাঁ, কিন্তু কোন একটা বেইমান যে আমার রুমে এইভাবে আসবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তখন আমি আর হাত ধরে বললাম, প্লিজ এইভাবে বলো না। সে রাগে ক্ষোভে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি কিভাবে বুঝবে আমার ভালোবাসা? তুমি যেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে সেদিন কি একবারও ভেবে দেখেছিলে আমার কতটা কষ্ট হয়েছিল? তুমি যে এত লুভি এটা আমি কখনোই ভাবতে পারিনি। এখন আমার নিজের উপরই ঘৃণা হয় যে আমি তোমার মতো একটা লুভি মানুষকে ভালোবেসেছিলাম। তখন আমি বললাম, বিশ্বাস করো সেই সময় আমার চাকরিটা খুবই প্রয়োজন ছিল, না হলে আমার পরিবার আজকে রাস্তায় থাকতো। কিন্তু আমি তখনও তোমাকে ভালোবেসেছিলাম এবং সারা জীবন তোমাকেই ভালোবেসে দেবো। তখন আরুফা বলল, পরিবারের জন্য এত সহজে তাহলে আমাকে ছেড়ে দিয়েছিলে? তখন আমি বললাম, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তখন আরুফা বলল, এখন আমি আর তোমাকে ভালোবাসি না। কালকে আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে। সে যদি জানতে পারে তুমি এখানে এসেছো তাহলে তোমাকে লাশ করে তোমার লাশ নদীর জলে ভাসিয়ে দেবে। তখন আমি বললাম, তোমার এই বিয়েতে মত আছে নাকি? তখন আরুফা বলল, মত থাকবে না কেন, আমার ভালোবাসার মানুষের সাথেই তো আমার বিয়েটা হচ্ছে। তখন আমি বললাম, তাহলে তুমি সত্যি বিয়েটা করছো? তখন আরুফা বলল, হ্যাঁ আমি সত্যি বিয়েটা করছি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এই কথাটা শুনতে এখানে এসেছিলাম, আর কখনো তোমাকে বিরক্ত করবো না, তুমি ভালো থেকো। এই কথাটি বলেই আমি সেখান থেকে চলে আসলাম। আজ যেন আর চোখের পানি বাদ মানছে না, অজান্তে চোখ দিয়ে গল গল করে পানি বসতে লাগলে। তারপর বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। সাইডে একটা দোকান থেকে একটা সিগারেট কিনে খেতে লাগলাম। এই নিকোটিনের ধোঁয়ায় আজ অনেকটাই শান্তি লাগছে। সিগারেট টানছি আর রাস্তা দিয়ে হাঁটছি। এরই মাঝে হঠাৎ করে একটা মাইক্রো এসে আমার পাশে দাঁড়ালো। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে হ্যাসকা দান দিয়ে মাইক্রোকে তুলে নিল। আমি মাইক্রোর ভিতরে ঢুকে ব্যক্তিটির চোখ দেখেই আমি পুরো চমকে উঠলাম। এ তো আর কেউ নয়, এ হচ্ছে আরুফা। তখন আরুফা আমাকে দেখে বললো, কি হলো, অবাক হলে নাকি যে কালকে আমার বিয়ে, আজকে আমি এখানে এভাবে কেন? তখন আমি বললাম, হ্যাঁ অবাক তো হওয়ারই কথা, আর তুমি আমাকে এভাবে হঠাৎ করে গাড়িতে তুলে নিলে কেন? তখন আরুফা বললো, আমার হুগু বর যে আমার উপর রাগ করে চলে যাচ্ছেন তাই রাগ ভাঙাতে আসলাম। তখন আমি বললাম, মানে কি বলছো তুমি এসব? কাল তোমার বিয়ে, এখন কি তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তখন আরুফা বললো, না আমার মাথা কেন নষ্ট হবে, আমার মাথা ঠিকই আছে। তখন আমি বললাম, তাহলে এখানে কেমন? তখন আরুফা বললো, আসলে তো বিয়েটা তোমার সাথেই হচ্ছে। তখন আমি একটু অবাক হয়ে বললাম, মানে? তখন আরুফা বললো, হ্যাঁ তোমার সাথে। তখন আমি বললাম, কিভাবে? তখন আরুফা বললো, যেদিন তুমি আমার বাসায় গিয়েছিলে তখন আমার বাবাকে তোমাকে শর্ত দিয়েছিল, সেগুলো আমি সব দরজার আড়াল থেকে শুনেছিলাম।